প্রায় 1982 সালের কথা আমি বলছি। সেই বছর কালী পুজোর দিনের ঘটনা। তো সেই বছর একদম ডাইরেক্ট বলে দিলেন যে আমার মেজো মামার মৃত্যুযোগ। একজন মাঝবয়সী মহিলা, মানে সাদা কাপড় কিন্তু একটু ময়লা হয়ে যাওয়া এরকম গোছের একজন মহিলা, ওই দরজাটায় পিঠ দিয়ে দুটো পা স্ট্রেস করে দিয়ে বসেছেন। এসে মাকে পিছন থেকে ডেকে জিজ্ঞেস করেছে, কিরে কেমন আছিস? গদির তোষকের নিচটা তুলে দেখছি তোষকের নিচে ওরকম একটা মোড়ক ওখানে কে রাখতে যাবে। খুলেছি, ওটার মধ্যে ছিল লাল কাপড়, মাটি, ধান, সিঁদুর, আলপিন। আমার বাবা বলেছে যে তুই আর যদি 30 সেকেন্ড ওটাকে ধরে থাকতিস তুই হার্ট ফেল করতিস। আমার নাকি চোখ এত বড় বড় হয়ে গিয়েছিল, আমি কাঁপছিলাম থরথর করে, আর মুখ থেকে গঙ্গা গঙ্গা করে আওয়াজ হচ্ছিল। সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা, একদম পুরো আমি অনুভব করলাম যে আমাকে ঠেললো। নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। মঙ্গলবার রাত 9টা আবারও উপস্থিত হয়েছি একটি নতুন ঘটনা শোনানোর জন্য নয়, শোনার জন্য। কারণ আজকে আমাদের এই চ্যানেলে একজন অতিথি আছেন তার জীবনের কিছু ঘটনা শেয়ার করার জন্য, যার সাথে এর আগেও আপনাদের কিন্তু আলাপ হয়েছে। ইনি হচ্ছেন শম্পা চ্যাটার্জি। নমস্কার শম্পাদি। নমস্কার। আবারও আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? ভালো আছি। তা আজকে আপনার থেকে আমরা কি শুনবো? আজকেও আমি মায়েরই কিছু ঘটনা বলবো। আচ্ছা। মা কিভাবে আমাদেরকে দৈনন্দিন জীবনে রক্ষা করে চলেছেন বিপদে আপদে, সেরকম কিছু ঘটনা বলবো। এর আগে আমি বলেছিলাম, এর আগে যেদিন এসেছিলাম, যে আমাদের মা কিভাবে আমাদের বাড়িতে পূজিত হয়েছেন বা এখনও হন। তো আমার নিজের মায়ের মধ্যে কিছু তো শক্তি নিশ্চয়ই ছিল, যার জন্য আমরা আগাম কিছু সতর্ক হওয়ার ব্যাপারে উনি আগাম সতর্কতা দিতেন। সালটা ছিল প্রায় 1982 সালের কথা আমি বলছি। সেই বছর কালী পুজোর দিনের ঘটনা। আচ্ছা। তো আমার মা যখনই ওরকম ব্যাপারটা মা কিন্তু কখনোই যে এর আগের দিনও আমি বলেছি যে এর অত টাকা হবে, এর বড় বাড়ি হবে, এই ধরনের কিছু বলতেন না। সবসময় কি কোনো দুর্ঘটনা হবে বা কিছু হবে যেখান থেকে সাবধান হওয়ার জন্য একটা আগাম ইঙ্গিত দিতেন। তো সেই বছর একদম ডাইরেক্ট বলে দিলেন যে আমার মেজো মামার মৃত্যুযোগ। আচ্ছা, মানে নিজের ভাইয়েরই মেজো ভাই? হ্যাঁ, মৃত্যুযোগ। আচ্ছা। এবার তো আমার দিদা কিছুতেই ছাড়বে না, না তুমি বলো যে তুমি রক্ষা করবে, তুমি বলো তুমি রক্ষা করবে। আর আমাদের হচ্ছে কথা আদায় করে নিতে হয়। তারা ওনারা তো বলে চলে যাবেন। হ্যাঁ, এবার রক্ষা করবেন কি করবেন না সেই কথাটাকে আদায় করে নিতে হয়। এই প্রসেসটা আমি শিখেছি আমার দিদার কাছ থেকে, কিন্তু পরবর্তীকালে আর কেউ শেখেনি। ওরকম যথারীতি দিদা ধরে রয়েছে যে তুমি কথা দাও যে তুমি রক্ষা করবে। হ্যাঁ, তখন মামিকেও বলল যে সবসময় মায়ের ইয়েতে তো হয় না, মানে তার স্ত্রীও তার জীবন ভিক্ষা করতে পারে, তুমিও ধরো। তো দুজনে মিলে অনেকক্ষণ ধরে টানা পড়েন চলবার পর তখন বলল ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এটা প্রায় নভেম্বর মাসে 82 সালে, 82 সালে। 83 সালে যদি সেই তখনকার কোনো লোক থাকেন, শ্রোতা বন্ধু কেউ শোনেন, তাহলে তারা বলতে পারবেন, অথবা কেউ যদি তখনকার সেই ঘটনা গুগলে থেকে থাকে তাহলে সার্চ করে জানতে পারবে যে পান্ডুয়া লোকালের সঙ্গে হরিপাল লোকালের একটা বিশাল কলিউশন হয়েছিল। আচ্ছা। মানে পান্ডুয়া লোকাল হচ্ছে বৈদ্যবাটির থেকে, তখন বৈদ্যবাটি থ্রু হাওড়া বেরোতো, আর হরিপাল লোকাল ওপাশ থেকে যেত। একই ট্র্যাকে দুটো ট্রেন একসঙ্গে ঢুকে গিয়েছিল সে বছর। সেই দিন আমরা স্কুল থেকে বেরিয়ে দেখছি যে আমাদের যেসব টিচাররা ট্রেনে যান তারা সবাই বাস স্ট্যান্ডের দিকে, জিটি রোডের দিকে যাচ্ছে।
বুঝতে পারছি না, তখন তার ফোন টোনের কোনো ব্যাপার নেই। আর এবার ওই রিক্সা স্ট্যান্ডের কাছে আমরা সবাই আসছি শুনছি ট্রেনে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ট্রেন ফেন সব বন্ধ। আমি না তখন ট্রেনের টাইমিংটা শুনে আমি তখন ভাবছি যে আমার ওই মামা হিনমটর থাকে, ওই মামা তো এইরকম সময় নাগাদই যান, কারণ আমার বাবা সকাল 7টা কত ট্রেনে বেরিয়ে যায়, বাবাকে নিয়ে চিন্তা নেই। তারা আমার ওই মামা তো এরকম সময় নাগাদই যায়। বলতে বলতে বাড়িতে এসেছি, বাড়িতে এসে দেখছি বাড়িতে তালা। মামার বাড়িতে গেছি, মামা বাড়িতে গিয়ে দেখছি সারা পাড়া কেন প্রায় সারা ভদ্রেশ্বর ওখানে ভেঙে পড়েছে, ভিড়ে ভিড়, মা অজ্ঞান দিদা অজ্ঞান। কি না, মেডিকেল কলেজে যে ডেড লিস্ট টাঙিয়েছে তার মধ্যে আমার মামার নামটা শেখর চক্রবর্তী, ভীষণ একটা কমন নেম, লেখা। তারা অজ্ঞান। এবার মামি যেহেতু, মামিরও তখন ছোট ছোট দুটো ছেলে মেয়ে, এবার মামিকে খবরটা তো দিতে যেতে হবে। কে যাবে না, আমি আর মাসি, আমিও তখন ছোট, মাসি আর আমি। সেই ওখান থেকে বাসে করে শ্রীরামপুর থেকে আবার বাস চেঞ্জ করে হিনমটর করে, কোনো রকম ট্রেন চলছে না, ট্রেন বন্ধ করে এবার আমরা বাড়ির সামনে এসে কেউ বাড়িতে ঢুকতে পারছি না। মানে এই একটা এত বড় ঘটনা কি করে মামিকে জানানো হবে। মাসি আমাকে বলছে তুই যা, আমি মাসিকে বলছি তুই যা, হ্যাঁ, ঢুকতে পারছি না। আলটিমেটলি যখন ঢুকে আমরা যেতে যাচ্ছি, দেখছি বিছানার উপর আমার মামা বসে আছে, শুধু এখানে একটা টেপ দেওয়া। আমি তো ওখান থেকে চিৎকার করে উঠছি, তুই মানে বেঁচে আছিস আর কি, এরকম একটা এক্সপ্রেশন। হ্যাঁ, শুনছি যে ও প্রত্যেক দিন যেই ট্রেনে, আমি ও কথাটা এই কারণেই বলছি কারণ আমি মামাদেরকে তুই করে বলি। আচ্ছা আচ্ছা। তো প্রত্যেক দিন যে কম্পার্টমেন্টে ওঠে সেই কম্পার্টমেন্ট থেকে ওকে ডেকেছে। ও বলছে দাঁড়া আসছি, পরের স্টেশনে আসছি, মানে কোনো বন্ধুর সঙ্গে বোধহয় আগের কম্পার্টমেন্টটায় দেখা হয়েছে, তার সঙ্গে একটু কথা বলে আমি ওই কম্পার্টমেন্টে শিফট করছি। ওই কম্পার্টমেন্টের কেউই বেঁচে নেই। আর যেই কম্পার্টমেন্টে মামা উঠেছিলেন, যেই বন্ধুর সঙ্গে কথা বলতে তিনি বসেছিলেন, মামা দাঁড়িয়েছিলেন, ওই কম্পার্টমেন্টে মাত্র 2 জন বেঁচেছিলেন। এতটাই বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই যে মৃত্যুযোগ ছিল এবং তারপরে যে ধরা হলো যে না তোমাকে বাঁচাতে হবে, উনি কথা দিয়ে গেলেন মা যে রক্ষা করবেন, সত্যি সত্যি উনি রক্ষা করেছিলেন সেদিন। মানে বিভৎস সেই অ্যাক্সিডেন্ট যাদের মনে আছে তখনকার দিনের, তারা বলতে পারবে যে সে সাংঘাতিক অ্যাক্সিডেন্ট। মানে একটা কম্পার্টমেন্টে মাত্র 2 জন বেঁচে আছে, আমার মামা ছিলেন, আরেকজন ছিলেন, মানে যার সঙ্গে কথা বলছে সেও স্পট ডেড। বলছে মাথার উপর, হ্যাঁ মাথার উপরে অ্যাটাচি পড়লো, স্পট ডেড। মানে গাড়ি কেটে কেটে বার করতে হয়েছিল, এতটাই বড় ছিল। আসলে বলে না যে মানে দেখুন, মৃত্যু যোগ এটা তো অনেক বড় কথা, অনেক ভাস্ট একটা ব্যাপার, কিন্তু শারীরিক আঘাত এটা হয়তো ওনার ভাগ্যে লেখাই ছিল। মানে সেটা মেজর কিছুর ওপর দিয়ে না হয়ে একটা জাস্ট মাইনর ইনজিওরি, মানে হ্যাঁ অল্পর ওপর দিয়ে, মানে হয়তো সেদিন ওটা ওরকমভাবে না ধরা হলে হয়তো অন্য কিছু হয়ে যেতে পারতো। এরপরের একটা ঘটনা বলি। এই ঘটনাটা কিন্তু আমার একটু পারিবারিক কিছু কথা বলতে হবে। যেটা হচ্ছে 2010-এ আমার ভাইয়ের বউয়ের হঠাৎ কি মাথায় চাপলো, সে গিয়ে বাপের বাড়ি থেকে গিয়ে একটা 498A ঠুকে দিল। সত্যি কথা বলতে 498A কি জিনিস সেটা আমরা আগে কিছু জানতাম না। হঠাৎ একদিন সিভিল ড্রেসে 2 জন আসলেন, এসে ভাইকে বাইরে ডাকলো, ভাই ওদের সঙ্গে চলে গেল। গিয়ে অফিসার ভাইকে বলেছে আপনি বাইরে দাঁড়ান,
না, প্রথমে ভাই ঢুকে গেছে, ঢুকে গিয়ে ভাই বলছে কী হয়েছে স্যার? বলছে আপনি জানেন আপনার স্ত্রী কী করেছে? বলছে না। বলছে আপনি বাইরে যান। তো কেস দিল সবার নামে। আমার ছেলের তখন 16 বছর বয়স। 16 বছর বয়সে 498 কেস হয় না, হ্যাঁ, এটা আমরা ওই তখন শুনেছি আর কি। আর ওই নামটা যদি তো ওইটার মধ্যে না থাকতো তাহলে আইওর মাথায় ওটা খেলতো না, যে একটা মাইনরের এগেনস্টে কী করে কেসটা দিল। কেস দিয়েছিল হচ্ছে শনিবার। ওদের উদ্দেশ্য ছিল যে দেন অ্যান্ড দেয়ার আমাদের অ্যারেস্ট করবে, রোববার দিন কাস্টাডিতে থাকবো, যা হবে সোমবার কোর্টে উঠবে। দ্যাট মিন্স আমার ছেলের কেরিয়ারটা পুরো শেষ। কিন্তু উপরের খেলা তো অন্যরকম। আইওর কিছুতে সন্দেহ হয়েছিল। আইও 2 দিন আমাদের বাড়ির উপরে নাকি নজর রেখেছেন, আমরা কিচ্ছু জানি না। সিভিল ড্রেসে পাড়ার থেকে খোঁজ নিয়েছেন, আমাদেরকে পরে উনি বলেছেন এগুলো। তখন ভাইকে বাইরে বার করে দিয়ে এসে বলছে যে আপনার এই ব্যাপার, আপনার কথা বাদ দিন, আপনি ইয়াং ছেলে, যদি আপনার জেলও হয় 1 মাস আপনি জেলে থাকবেন, সরকারি চাকরি করেন না, প্রাইভেট চাকরি, আপনার কোনো ব্যাপার নেই। কিন্তু আগে এই বাচ্চা ছেলেটাকে আর এই মহিলাকে আর বৃদ্ধা বাবা মাকে বেলের ব্যবস্থা করে দিন, আপনারটা বাদ দিন। তো আমার ভাই বলছে স্যার সেটাও তো জানি না, উকিল ফুকিল ওই থানাতেই উকিল টুকিল নাকি থাকে, রাত্রের দিকে ওরা থাকে, ওখান থেকে ব্যবস্থা হয়ে আমাদের হয়ে গেল বেলটা পরের দিন। এবার ভাইয়ের বেল হচ্ছে না। এবার চলে গেল সেটা হাইকোর্ট থেকে নাকি বেল হবে, হচ্ছে না। রোজই ভাই উকিলের কাছে যায় অফিসে যাওয়ার আগে, হচ্ছে না রে, আজকেও মনে হয় এততে নাম, আজকেও মনে হয় হবে না, হচ্ছে না। এই করতে করতে প্রায় 2 মাস কেটে গেছে, ভাইয়ের বেল কিছুতেই হচ্ছে না। ওটা নিতে হবে হাইকোর্ট থেকে। হাইকোর্ট থেকে বেল নেওয়া মানে হাইকোর্টে তো প্রচুর কেস, যথারীতি পিছনের দিকে নাম পড়ছে, বেল হচ্ছে না, দিনের পর দিন কেটে যাচ্ছে। করতে করতে প্রায় মাসখানেক কেটে গেছে, 1.5 মাসের উপর কেটে গেছে। এবার পুজো আসন্ন, সামনে পুজোয় কোর্ট বন্ধ থাকবে 1 মাস। আমাদের তো মাথায় বাজবে, কারণ যে কোনো মুহূর্তে তখন তুলবে, কিচ্ছু করার থাকবে না। হ্যাঁ, সেদিনও সকালবেলা ভাই অফিস গেছে, তার আগে লয়ারের সঙ্গে যোগাযোগ করে গেল। লয়ার বলল যে লাস্ট মানে কোর্ট হবে, মানে পুজোর আগে লাস্ট কোর্ট। বলছে না রে, আজকেও সম্ভাবনা ভীষণ কম, 101-এ নাম, হাইকোর্টে 101-এ নাম, আজকেও সম্ভাবনা খুব কম। তো ও খুব ফার্স্ট্রেটেড হয়েই অফিসে গেল। আমারও খুব মন খারাপ নিয়ে আমি স্কুলে গেলাম। স্কুল থেকে এসে দেখছি মা ঠাকুরের আসনের সামনে বসে হাউ হাউ করে কাঁদছে, আর বলছে আজকেও আমি ধরতে পারলাম না। আমার ভিতরে তখন আমি ভাবছি যে মানে আমার ভাই বউ আরেকটা কোনো মানে কোনো নতুন কোনো সমস্যা তৈরি করেছি কিনা, হয়েছেটা কি, কাকে ধরতে পারলে না? না, আমি আজকেও ধরতে পারলাম না। আমি কি ধরতে পারলে না? তখন মা বলছে আমি রান্না করছিলাম। এবারে মা এরকম এই দিকে ফিরে রান্না করছে, পিছনে একটা আমাদের বাইরে যাওয়ার দরজা। একজন মাঝবয়সী মহিলা, মানে সাদা কাপড় কিন্তু একটু ময়লা হয়ে যাওয়া এরকম গোছের একজন মহিলা এসে মাকে পিছন থেকে ডেকে জিজ্ঞেস করেছে, কিরে কেমন আছিস? এবার মা আবার তাকে বলেছে, তুমি কি করে বাড়ির ভিতরে ঢুকে আসলে? তুমি জানো না লোকের বাড়িতে ঢুকতে গেলে লোককে জিজ্ঞেস করে ঢুকতে হয়? হ্যাঁ। ভদ্রমহিলা হেসেই যাচ্ছে, বলছে কেমন আছিস বলে ওই দরজাটায় পিঠ দিয়ে 2টো পা স্ট্রেস করে দিয়ে বসেছেন। আচ্ছা। মা তখনও কিন্তু একটু বকাবকিই করছেন, কিন্তু
আবার রান্নাটাও করছে। কি রে, কেমন আছিস? তখন এবার মার তো ওই চিন্তাটা হচ্ছিলই, শেয়ার করবার তো কাউকে না। তখন মা প্রায় ভেঙে পড়েছে। মানে কাকে বলছে, কি বলছে, কেন বলছে, তখন আর কোনো মাথায় নেই যে একে বলার আমার কোনো দরকার নেই। এটাও তখন আর, মানে এতটাই আমরা তখন টেনশানে রয়েছি। তখন মা বলছে যে এরকম এরকম ব্যাপার, আমার ছেলেটা আর বললো না, আমার ছেলেটার বেল আটকে গেছে, যখন তখন পুলিশে তুলবে। হ্যাঁ, এরকম একটা মিথ্যা কেসে আমরা ফেসে গেছি। তখন ওই ভদ্রমহিলা বলছে যে তোদের না, তখন বাবা জিজ্ঞেস করেছে যে তো তুমি কোথায় থাকো? বলছে আমি থাকি অনেক দূর, না আমার বাড়ি অনেক দূর, থাকি এখানে। মা তখনও বলছেন। তখন মা বলছে ঠিক আছে দাঁড়াও, রান্নাটা করি। তখন বলছে, পিছন থেকে উনি বলেছেন যে তোকে কেউ কিছু করতে পারবে না, তুই শুধু বিছানাটা একবার খুঁজে দেখিস। যেই কথাটা বলেছে মা চট করে পিছনে ঘুরেছে, যে বিছানার কথা কে বলতে, কেউ নেই। এইবার মা তো দৌড়ে গেছে যে রাস্তায়। এবার আমাদের বাড়িটার থেকে বেরিয়ে গলিটা দিয়েই রাস্তা। এবার ওই মুহূর্তের মধ্যে একটা মানুষ অদৃশ্য হয়ে যেতে পারে না তো, অন্তত রাস্তাতে তো তাকে দেখা যাবে। নেই নেই নেই, কোথাও নেই সে ভদ্রমহিলা। এইবার মা এসে কাঁদতে বসেছে, আমি আজকেও ধরতে পারলাম না। আমি যখন এসে শুনেছি, আমি অ্যাকচুয়ালি উপরে থাকি বাড়ির। এবার আমি স্কুল থেকে ফিরে রান্নাবান্না করব, তো আমি ব্যাগটাকে রেখেছি, আমি খুঁজবো এখন। আমার বাবা বলছে না, তুই এখন গিয়ে একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া কর, তারপরে খুঁজবি। আমি নিকুচি করেছে রান্নার আগে আমি খুঁজবো, তারপরে খাবো, রান্না করব। প্রথমে গেছি ভাইয়ের ঘরে। ভাইয়ের ঘরের ওই চারদিক বিছানা তুললাম। এবার বিছানা খুঁজে দেখ বললে কি আর হয়, বিছানার চারদিকই খুঁজে তুললাম, কিছু পেলাম না। মার ঘরে এসেছি। মার ঘরে এসে খাটটা এরকম, মা এই পাশটা তুলেছে আর আমি এই দিকের ওই গদির তোষকের নিচটা তুলেছি। তুলে দেখছি তোষকের নিচে এইরকম, মানে খুব কম পাঁচফোড়ন বা একটু জিনিস দিলে এরকম, যেমন কাগজের এরকম মোড়ক করে দেয় না, ওরকম একটা মোড়ক। আমরা বাড়িতে সাধারণত ওই বিছানার তোষকের নিচে হয় খবরের কাগজ, তা না হলে ওই জামা কাপড়ের দোকানের প্লাস্টিক, এই টাইপের জিনিসই রাখি। মূলত এইগুলি সাধারণত মধ্যবিত্ত ঘরের রাখি। ওরকম একটা মোড়ক ওখানে কে রাখতে যাবে? আমি ওটাকে বার করে বলছি, এটা কি, এটা এখানে কে রেখেছে? তখনও জানি না জিনিসটা কি। খুলেছি, বিশ্বাস করবেন ওটার মধ্যে কি না ছিল। ওটার মধ্যে ছিল লাল কাপড়, মাটি, ধান, সিঁদুর, আলপিন, আর যে কি ছিল। আমার বাবা বলেছে যে তুই আর যদি 30 সেকেন্ড ওটাকে ধরে থাকতিস, তুই হার্ট ফেল করতি। হ্যাঁ, কারণ আমার নাকি চোখ এত বড় বড় হয়ে গিয়েছিল, আমি কাঁপছিলাম থরথর করে, আর মুখ থেকে গঙ্গা গঙ্গা করে আওয়াজ হচ্ছিল। আবার মা আমার হাত থেকে কাড়ার চেষ্টা করছে, তুই আমার হাতে দে, আমাকে কেউ কিছু করতে পারবে না, আমার হাতে দে, আমাকে কেউ কিছু করতে পারবে না বলে মা আমার হাত থেকে কেড়ে ওটাকে নিয়ে জলে ফেলে দিয়েছে। আমরা জানতাম না যেগুলো পোড়াতে হয়, জলে ফেলে দিয়েছে। তারপরে আমার কাঁপুনি কমলো। বাবা বললো তুই স্নান করতে যা। আমি স্নান করে বেরিয়েই প্রথমে একটা কথা বললাম যে দেখো আজকে ভাইয়ের বেল হবে। জানি না এই কথাটা আমি কেন বলেছিলাম। আপনি বলেছেন? হ্যাঁ, আমি কেন বলেছিলাম আমি বলতে পারবো না, যে দেখো আজকে ভাইয়ের বেল হবে। আমি কিন্তু জানি যে 101 নম্বরে ওর নাম। ভাই আসলো সন্ধেবেলা, ওকে ফোন করে ওর লয়ার জানিয়েছে আজকে হাইকোর্টে একটা মিরাকেল হয়েছে। কি মিরাকেল? প্রথম 100 জন অ্যাবসেন্ট ছিল। 100 জন অ্যাবসেন্ট? হাইকোর্টে প্রথম 100 জন অ্যাবসেন্ট ছিল। প্রথম 101 নম্বর কেসটা ফার্স্ট উঠেছে, এবং সেদিন আমার ভাইয়ের বেলটা হয়ে গেছে। মানে যতক্ষণ ওটা ওই বিছানার নিচে ছিল ততক্ষণ ওটা হচ্ছিল না। আচ্ছা। যার জন্য মা অন্য রূপে এসে মাকে দিয়ে বলিয়ে ওটাকে বার করে, মানে পুরো বাড়ির থেকে ওটা বেরিয়ে যাওয়ার পর
ভাইয়ের বেলটা হলো। এই ঘটনার কে কি ব্যাখ্যা দেবে? সত্যি মানে বাকরুদ্ধ, কিছু বলার নেই। আসলে বলে না যে বাস্তব কল্পনার থেকেও ভয়ঙ্কর এবং খুব অদ্ভুত, এটা তারই প্রমাণ। মানে কি উনি যে কখন কি রূপে এসে কোন কিভাবে জায়গা যে থেকে আমাদেরকে আপনাকে rescue করবেন, আমরা কেউ জানি না। মানে এটাই আমাদের শেষ, মানে মা তারপরে তো আস্তে আস্তে যত বয়সের ভার বাড়তে থাকলো, আস্তে আস্তে তো শক্তিও কমতে থাকলো, কিন্তু এটাই আমাদের। তারপরে হয়েছে আমার সঙ্গে কয়েকটা ঘটনা, কিন্তু এতটা প্রমিনেন্টভাবে ওই লাস্ট দেখা মায়ের, যে একদম মানে প্রত্যক্ষভাবে উনি এসে দাঁড়িয়ে আমাদেরকে উদ্ধারটা করলেন। বাকি সময় আমরা অনুভব করি, হ্যাঁ, টাচ অনুভব করি, ওনার নুপুরের আওয়াজ অনুভব করি, হ্যাঁ, কিন্তু একদম যে এসে বলছে যে এইটা কর, এইটা ওই লাস্ট মার ওই সময়তেই হয়েছে। এর আগে যখন আমি প্রথম উপরে ঘর করলাম, তখন আমাদের সত্যি সত্যি আমাদের পাপি মন, আমাদের সবসময়তেই মনে হয় তো সেটা কি সত্যি, এটা মনে হয়ই হয়। যতই আমরা জানছি দেখছি তবুও কিছুক্ষণ পরে মনে হয় এটা কি সত্যি। হ্যাঁ, সন্দেহ কাজ করে। এটা একদমই আমাদের পাপি মনের পরিচয়। তো আমার খুব গরমকাল, আমি একদম পুরো স্নান করে তাই জামার উপর দিয়েও আবার জল ঢেলে এসে বিছানায় না শুয়ে নিচে শুয়েছি, মানে মেঝেতে, টেবিল ফ্যান ছেড়ে। আমার গল্পের বই পড়ার খুব নেশা ছিল, গল্পের বই পড়ছি, আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে খাটে। যেহেতু আমি চল বলে আমি আর খাটে শুইনি, ওখানেই শুয়েছি। ঠিক 12টার পর থেকে শুরু হলো নুপুরের আওয়াজ। আচ্ছা, এটা কতদিন আগের ঘটনা? এটা 2005। 2005। নুপুরের আওয়াজটা আমরা শুনি। হ্যাঁ, এবার আমার সেদিন কি মাথায় হলো, আমি দেখবো এই নুপুরের আওয়াজের উৎসটা কোথায়। এবার 12টার থেকে আমি ওই নুপুরের আওয়াজ ফলো করে 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 খুঁজে বেড়াচ্ছি। আমাদের বাড়ির পিছনে ঝিল, আচ্ছা, বাগান, তার পাশে ঝিল, ওখানটা দেখছি। ও কিন্তু আমার আগে, তা নাহলে পিছনে ওই ছমছম আওয়াজটা চলছে। ওখান ঘুরলাম, আমার পাশে, মানে প্রায় 6 কাটা ধরে আমাদের বাড়ি, পুরোটা আমি ঘুরলাম, ওই ছমছম আওয়াজটা চলছে। অনেকে শুনেছে, অনেকে বলে নাকি ওটা পাখির ডাক, কিন্তু পাখির ডাকটা যদি হবে তাহলে তুমি পাখিটাকে, তাহলে সেটাও তুমি স্পষ্ট কানে বুঝবে যে এইখানটা একটা পাখি ডাকছে। তখনই আমার পিছনে চলে যাচ্ছে, কিছুক্ষণ পরে আমার সামনে চলে আসছে আওয়াজটা, এটা তো হবে না। ঘুরলাম, রাস্তায় ঘুরলাম, লাস্টে যখন প্রায় করতে করতে 2 ঘন্টা আমি খুঁজেছি, তারপরে আমি ভয় পেয়েছি। মানে কিন্তু ওই 2 ঘন্টা ধরে আওয়াজটা কনস্ট্যান্ট হচ্ছে, ও হয়তো আমার সঙ্গে খেলছে। হ্যাঁ, মানে ঈশ্বরকেও তো মানে সব কিছু কিছু সময় ভয় করে, সব সময় যে ভূতকেই মানুষ ভয় পায় তা না। অলৌকিক ঘটনা, সেটা ভৌতিকই হোক বা ঈশ্বরেরই হোক, যেটা আমাদের জীবনের বাইরে, সেটাকেই কিন্তু ভয় করে। তো অবশ্যই, কারণ অনেক হায়ার এনার্জিও কিন্তু গায়ে কাটা দিয়ে দেয়। তখন আমি খুব ভয় পেয়ে গেছি রাত 2টোর পর। তখন এসে আমি আর নিচে একদম দুজনের মাঝখানে এরকম ঘটনা ঘটে। আমাকে যখন আমার হাজব্যান্ড চলে গেছে, তারপরে বলতো, যেটা আপনাকে বললাম ওই মারফত, যে মানে আমাকে যেহেতু ত্রিপাদ দোষ ছিল, ভীষণ অত্যাচার, আমাকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা, একদম পুরো আমি অনুভব করলাম যে আমাকে ঠেললো কেউ পিছন থেকে, একটা ধাক্কা, এখান থেকে নাইটিটা ধরে কেউ টান। কাজে এখনো পর্যন্ত চলছি মাকে বিশ্বাস করে, মাকে ভরসা করে। হ্যাঁ, মা, আমার নিজের মা 23 সালে চলে যাওয়ার পর অনেকটা কমজোরি লাগে নিজেকে, অনেকটা অসহায় লাগে,
কারণ সেই শক্তি তো আমার মধ্যে নেই। কিন্তু তবুও বিশ্বাস করি যে এখন হয়তো 2 মায়ের আশীর্বাদের হাত আমার মাথার উপর আছে, যার জন্য অনেক ঝড়ঝাপটা চলছে। আমি অনেক ঘটনা এরপরে হয়তো কখনো আবার এসে বলবো, হ্যাঁ, যে কিছু ব্ল্যাক ম্যাজিক চলছে, কিন্তু সেগুলো আমি কাটাচ্ছিও না। যিনি কাটানা তিনি কাটাচ্ছেন। তেমন কাটাচ্ছেন। এর মধ্যে আমার ছেলের একটা ঘটনা বলছি। ছেলের জীবনে অনেক ঘটনা হয়েছে, এর মধ্যে একটা ঘটনা বলছি। আমার ছেলে ব্যাপারটা জানতোও না, তখন জাস্ট কলেজে উঠেছে। এখনকার দিনে সবই কোয়েড স্কুল। কমন ফ্রেন্ডের মাধ্যমে কোনো একটা মেয়ের সঙ্গে ওর পরিচয় হয়েছে। আমি দেখছি আমার জ্যাঠতো দিদির মেয়েটা, দেখতে খুব সুন্দর মেয়েটাকে, হঠাৎ দেখতে কেমন একটা পাল্টে যাচ্ছে। আমি ওকে একদম ডাইরেক্ট এই কথাটাই বলেছি যে তোকে না দেখতে না পুরো ডাইনির মতন হয়ে যাচ্ছে। ঠিক এই ভাষাটাই আমার মুখ থেকে বেরিয়েছিল সেদিন। আর একদম চেঞ্জ হয়ে গেল দেখতে ওকে। বুঝতে পারছি না, কিন্তু মায়ের মন কিন্তু ঠিক ডাকে যে কিছু একটা ঘটছে, কিছু একটা ঘটছে। ওই আমার দিদির মেয়ের বার্থডে উপলক্ষে আমার ছেলেকে ইনভাইট করেছে। আমি বললাম তো ঠিক আছে, তোকে ইনভাইট করেছে তো ওর নাকি রেস্টুরেন্টে গিয়ে পার্টি দেবে। প্রথম কথা, আমাদের মতন ঘরে রেস্টুরেন্টে গিয়ে বার্থডে পার্টি, এটা একটুখানি অ্যাবনর্মাল লাগছে আমার কাছে। আর তোকে বলেছি ঠিক আছে ভাই হিসেবে, তোর বন্ধুদের কেন? আচ্ছা, মানে আপনার ছেলের বন্ধুদেরও বলেছে? আচ্ছা, তোর বন্ধুদের কেন? আমি যেতে দেবো না। তো তখন বলাতে ও ফোন করে বললো, না রে দিদি, মা যেতে দেবে না, পার্টি ক্যান্সেল। ও পরের দিন কলেজ চলে গেল। ও টেকনো ইন্ডিয়াতে পড়তো। তো চলে যাওয়ার সময় আমাকে বলে গেল যে মা তুমি টিয়াদির গিফটটা দিয়ে এসো, আমি কলেজ থেকে একদম ডাইরেক্ট ওখানে চলে যাব। আমি ওখানে গেছি, গিয়ে ওকে ডেকেছি। শোন, কি হয়েছে বলতো? কিছু তো একটা তোরা হয়েছে যেটা আমাকে তোরা লুকাচ্ছিস। কি হয়েছে বলতো? তখন বলছে, মাসিমণি তুমি সব জেনে গেছো? আমি কিছু জানি না, কিছু আন্দাজ করছি, তোরা কিছু একটা আমার কাছ থেকে লুকাচ্ছিস। কি লুকাচ্ছিস? তখন বলছে, একটি মেয়ে যে কমন ফ্রেন্ডের মাধ্যমে পরিচিত, সেই মেয়েটার মামা ডাকে, তাদের বাড়িতে নাকি কবর আছে এবং মামার কাছে অনেক জিন পোষা আছে। কবর আছে? কোন হিন্দু বাড়িতে কবর থাকে আমি জানি না। হ্যাঁ, সেটাই তো আমি ভাবছি। হ্যাঁ, কবর আছে এবং তাদের বাড়িতে নাকি অনেক জিন পোষা আছে ওই মামাটার কাছে। আচ্ছা। সে বলেছে অনিকের মার কাছ থেকে অনিককে সরানো আমার 2 মিনিটের খেলা। এই বলে তখন যে এই যে আমার ছেলের বন্ধুরা, তখন এরা যে আর মিসের কাছ থেকে কিছু লুকানো যাবে না, এবার মিসকে কিন্তু সব জানাতে হবে। ওরা তখন কি করেছে, ওই মেয়েটার বোনকে ওর বন্ধুরা খুব হেল্প করেছিল। তখন পরের দিন আর কি, আমার ছেলের এক বন্ধু একটা মানে ফোনটা এনে আমাকে 1 ঘন্টার একটা রেকর্ডিং চালালো। আমি না শুনে বিশ্বাস করবেন না, আমি না অসহায়ের মতন বসে পড়েছি, যেটা কত বড় চক্রান্ত হচ্ছে। আমি এবার কি করব, কোথায় যাব? তো আমার এক মামা জুট মিলে কাজ করেন। তো জুট মিলের ওদিকটা একটুখানি মুসলিম এরিয়া বেশি, তো ওনারা কিন্তু খুব ভালো কাজ জানেন। হ্যাঁ, তো ওখান থেকে কারোর মারফত একজনের একটা ঠিকানা আমাকে দিল যে এর কাছে গিয়ে দেখ। এখন বললে আমি আর যেতে পারবো না সেখানে। তো সেদিন আমি নিয়ে গেছি, দেখলাম অনেকেই বসে আছে। আমরা গিয়ে বসলাম। আমাদেরকে যখন বললো কি হয়েছে, ছেলেকে ডাকলাম। আমার ছেলেকে ডাইরেক্ট জিজ্ঞেস করলেন উনি, অন্য কোনো খাবার না, ডাইরেক্ট জিজ্ঞেস করলেন, মাংস খেয়েছিস কোথায়? আমিও জানতাম না।
তখন ও বলছে, আমার ছেলে বলছে, হ্যাঁ ওর বার্থডে ছিল, বার্থডেতে ডেকেছিল, সব বন্ধুদের ডেকেছিল, মাংস খাইয়েছে তখন। এবার তখন বলছে পেটের মধ্যে তো জিনিস আছে, কত টাকা খরচ, না এত টাকা খরচ, আমার পক্ষে সম্ভব হলো না, পারবো না। মানে তখন জাস্ট আমার হাজব্যান্ড এক্সপায়ার করেছে, আমি পারবো না। তা 2-3 দিন পর আমার মা জাস্ট কয়েক মিনিটের জন্য পড়লেন, পরে আমাকে বললেন, তুই রিককে জিজ্ঞেস করিস আমি কতবার ওকে বমি করিয়েছি, ওর পেটের থেকে জিনিসটা বেরিয়ে গেছে। আমি তখন রিককে ডাকছি, আমি রিক 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 করে, ও যে উপর থেকে নেমে আস্তে আস্তে বলে কেটেও গেল। আমি, তুই কতবার বমি করেছিস এর মধ্যে? বলছি 3-4বার বমি করেছি। কলেজের ছেলে, ও তো বমি করলেই এসে আমাকে বলবে না। তখন শুনছি যে, তখন জানলাম যে এই মেয়েটার উদ্দেশ্য ছিল হচ্ছে ওই কিছু খাইয়ে ছেলেকে বশীকরণ করা, মায়ের থেকে আলাদা করা, এবং তার মামা ডাকে না, সত্যিকারের মামা ভগবান জানে, তাদের বাড়িতে নাকি ওরকম ছোট ছোট বোতলে বোতলে নাকি জিন আছে। এবার এই যে আমার দিদির মেয়ে বলছে যে, আমি বললাম যে তোকে দেখতে কেমন হয়ে যাচ্ছে, এ তখন এর পিছন সমানে ওই খবর সংগ্রহ করার জন্য ওর পিছনে লেগে থাকতো। হ্যাঁ, ওই যে ওর সঙ্গে লেগে থাকে, ওর থেকে ওই খবর জোগাড় করতো, ওর ফলাফলে ওর চেহারাতে ওই এফেক্ট পড়েছিল। আচ্ছা। এবং ও এটাও ডিসাইড করেছিল যে আমার ভাইকে বাঁচানোর জন্য দরকার হলে আমি ওর বাড়িতে যাব। হ্যাঁ, তখন তারপরে আমার ছেলে আমাকে বললো, মা দেখতে না, আমি যখন হয়তো ঘরেও কম্পিউটার করতে করতে অনেক সময় নিচে নেমে যেতাম, আমি কলেজেও না ক্লাস করতে করতে একটা না গন্ধ পেতাম। আচ্ছা। ওই গন্ধটা যখনই আমি পেতাম আমি নিচে নেমে যেতাম, আমি কলেজেও ওই গন্ধটা পেতাম। আর বললো, তো তুমি তো এখন সব জেনেছ, এবার দিদিকে বলো আর ওদের বাড়িতে যেতে হবে না, আর কিছু খোঁজ খবর কিছু করতে হবে না, ব্যাস। মানে এই রকম ঘটনাও এইভাবেও আর কি আমাদেরকে মারাত্মক বিপদ হতে পারত। আমার একটি সন্তান, হ্যাঁ, মানে কি ফাঁদে পড়ে যেত তার ঠিক নেই। সেখান থেকে ওই আমি পারলাম না মানে টাকা দিয়ে কিছু করতে, কারোর সাহায্য নিতে, কিন্তু মা ঠিক কিছু না কিছুর মাধ্যমে ওটাকে বার করে দিলেন এবং পুরো ঘটনাটাকে আমার চোখের সামনে এনেও দিলেন। এইভাবে মায়ের আশীর্বাদ নিয়ে চলছি। এখন আগামী দিনগুলোও যেন মায়ের আশীর্বাদে চলতে পারি, এই প্রার্থনাই মায়ের কাছে। অসম্ভব ভালো লাগলো আপনার মুখ থেকে ঘটনাগুলো শুনে। সত্যি একদম অন্য রকম ভিন্ন স্বাদের ঘটনা। আপনাদেরকেও বলছি, আপনাদেরও যদি এরকম ঘটনা থাকে তাহলে নিচে দেওয়া নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করবেন, ভয়েস মেসেজ করতে পারেন, ডাইরেক্ট কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, যা আপনাদের ইচ্ছা। আপনাদের যদি মনে হয় যে আমার সামনে বসে নিজের জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন, তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবেন। আমি আপনাদেরকে ডেকে নেব ঘটনা শোনানোর জন্য। আজ তাহলে এই পর্যন্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আসবেন, বারবার আসবেন। আপনার মুখ থেকে এই ঘটনাগুলো সত্যি শুনতে খুবই ভালো লাগে। আবারও দেখা হবে আগামী মঙ্গলবার অন্য একজন অতিথিকে সঙ্গে নিয়ে। তার আগে শনিবার দিন তো আমার সাথে দেখা হচ্ছেই নতুন কোনো ঘটনা নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।